ক্রিকেট, ফুটবল আর ক্রীড়াঙ্গনের অনেক হইচইয়ের ভিড়ে শিরোনামে খুব কমই আসে অন্য অর্জনের গল্পগুলো। তবুও লাল সবুজের জার্সি গায়ে কিছু তীরন্দাজ প্রতিনিয়ত চেষ্টা করে যান লক্ষ্যভেদের। কখনো সফলতার তীর ছুঁড়ে দেশের জন্য জিতে আনেন স্বর্ণ, রৌপ্য কিংবা ব্রোঞ্জ। সেই অর্জন যতটা সম্মান বয়ে আনে, ততটা বাহবা কিংবা সুযোগ সুবিধা তারা পায় কিনা তা নিয়ে কথার ভিড়ে আবারও হারিয়ে যায় কথা। তবে তীর ধনুকের লড়াইটা যেমন থামে না, তেমনি থামে না তাদের সম্ভাবনা আর স্বপ্ন। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকের ট্যাগলাইন সম্ভাবনার আর্চারি। স্টুডিওতে আলোচনার জন্য আছেন তিনজন। শুরুতে আমার বায়ে হিমু বাছার, এবং এই প্রজন্মের আর্চারদের মধ্যে অনেক বেশি নাম করাচ্ছেন, আপনাকে স্বাগত। সঙ্গে আছেন ঠিক মাঝটাতে বন্যা আক্তার, তিনিও তীরধনুকের খেলাটা ভালোই খেলছেন এবং তিনিও আলোচনায় আছেন, তারও অর্জনের গল্প আমরা শুনবো। এবং একেবারেই ঠিক ওই পাশটায় আছেন ইমদাদুল হক মিলন, যিনিও আর্চার হিসেবে সুনাম কুড়িয়ে এখন আর্চারি ফেডারেশনের কোচিংয়ের দায়িত্ব পালন করছেন। তো একটা জমিয়ে আড্ডা হবে। আর আপনাদের সবার সঙ্গে এই 1 ঘন্টা জুড়ে আছি আমি রঞ্জন শান্ত। সঙ্গেই থাকুন আমাদের। আমরা গল্পে যাব, কারণ কিছু অর্জনের গল্প আছে। তবে শুরুতে আমার মনে হয় একটা ছবি যদি আমরা দেখি, যে অর্জনের ছবিটা, তাহলে দর্শকরাও একটু স্মৃতি রোমন্থন করতে পারবে যে একটা অর্জন। অবশ্যই সবশেষ যে স্বর্ণের অর্জনটা হয়েছে আমরা থাইল্যান্ডে জানি। এই ছবিটা অনেক গল্পই বলে এবং এই ছবিটা নিয়ে অনেক শিরোনাম, অনেক কথাই হয়েছে যে সুযোগটা আসলে খুব বেশি বাংলাদেশের মিডিয়াতে আসে না, অনেক 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 কিছুর ভিড়ে। তবুও আসলে পুরুষদের এই স্বর্ণ জয়টা থাইল্যান্ডে এশিয়া কাপে, সেটা একটা দারুণ অর্জনই ছিল বই কি। তো আপনাদের জন্য কনগ্রেচুলেশনস, কারণ প্রত্যেকেই চেষ্টা করেছেন। হয়তো নারীদের কিংবা অন্য অন্য ইভেন্টে কিছুটা ছুটে গেছে, তবে এই জায়গাটায় স্বর্ণ জিতে আপনারা দেশে ফিরেছেন এবং আরও অর্জনের গল্প বলবো। প্রথমে এই এক্সপিরিয়েন্সটা যদি দিয়ে শুরু করি অন্তত হিমুর কাছ থেকে, তাহলে এই অর্জনের গল্পটা একটু বলবেন। ধন্যবাদ। আসলে যে ব্যাপারটা হয়েছে, আমরা যে লাস্ট এশিয়া কাপে যে গোল্ড পাইছি, এটা মূলত আমাদের জন্য অনেক স্মরণীয় একটা খেলা ছিল। আমরা দেশেতে অনেক ভালো প্র্যাকটিস করছি, আমাদের টিমের একটা ভালো বন্ডিং ছিল এবং শুরু থেকে আমাদের আশা ছিল যে আমরা ভালো একটা অ্যাচিভমেন্ট করব। তো আমাদের যেটা আশা ছিল, আমরা সেই আশা পর্যন্ত পৌঁছতে পারছি এবং স্বর্ণ অর্জন করতে পারছি। এটা আসলে আমাদের জন্য অনেক স্মরণীয় একটা খেলা। একটু আপনার কাছে যাই যে বন্যা এখন পর্যন্ত কেমন চলছে সবকিছু, ক্যারিয়ারের যতটা পথ পাড়ি দিলেন। আমরা একটা একটা টপিকে আগাবো, কিন্তু আপনার প্যাশনটা দেখে বোঝা যাচ্ছে, আমি জানি না বলা ঠিক হবে কিনা, কিন্তু আমি লক্ষ্য করেছি আপনি তীর ধনুক সেটা একটা অর্নামেন্টসেও রূপান্তর করেছেন। তো একটা প্যাশনের জায়গা তো এটা আছে, এবং আপনার স্বপ্ন সত্যি হবে সেই প্রত্যাশা আছে। কারণ স্বপ্নটা অনেক বড় থাকলে মানুষ খুব সঙ্গেই ধারণ করে সেই কাজটা, সেই খেলাটা। তো আপনার আসলে সেই জায়গাটা আমার চোখ পড়েছে, এর আগে আমি দেখেছি। তো সব মিলিয়ে আপনি আপনার স্বপ্নের পথে হাঁটছেন, কতটা এখন পর্যন্ত সন্তুষ্ট? ধন্যবাদ। আর ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আমাদের এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য মনের কথা বলার। তো স্বপ্ন তো সবারই থাকে, আমাদের আলাদাভাবে একটা স্বপ্ন থাকে যে ফার্স্ট অফ অল দেশের জন্য কিছু করব, নিজের জন্য করব। তো ঠিক আছে, আমাদের রেজাল্ট আল্লাহর মতো অনেক ভালো। তো ক্রিকেট, ফুটবলের পরে আর্চারি এখন সবাই চিনে এক নামে। তো আমরা যদি সব দিকে আর একটু ডেভেলপমেন্ট করতে পারি, বা সরকার যদি ডেভেলপমেন্ট সুযোগ করে দেয় আমাদের, তো রেজাল্ট আমরা হয়তো বা আশাবাদী যে আরও ভালো কিছু হবে আমাদের দ্বারা, ইনশাল্লাহ। একেবারে। ইমদাদুল হক মিলন, আপনাকেও স্বাগত যমুনা টেলিভিশনের স্যাটারডে নাইট স্পোর্টসে। আর্চারি নিয়ে সম্ভাবনা সেটা তো আছেই, আমরা আজকে সেটাই বলেছি যে সম্ভাবনার আর্চারি। আপনি একসময় অনেক বড় অর্জনের সাক্ষী হয়েছেন এবং আপনার নামটা ওই জায়গাটায় এসছে, যে কয়েকজনের কথা বলা হয়, কিংবা ওই সময়টাতে আপনার নাম অনেক বেশি এগিয়ে এসেছিল যখন পদক পেয়েছেন, কিংবা এখন আসলে দলের সঙ্গে কাজ করছেন এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। হয়তো নিজের স্বপ্নটা আরও বড় ছিল, সেই স্বপ্ন এখন হিমু কিংবা বন্যাদের সঙ্গে আপনি পূরণ করতে চান। সব মিলিয়ে আপনার জার্নিটা কোচ হিসেবে কেমন চলছে এখন? ধন্যবাদ আপনাকে। আসলে যখন আমি খেলোয়াড় ছিলাম তখন স্বপ্ন ছিল ভালো কিছু করব। তো আমার সাইড থেকে আমি যতটুকু চেষ্টা করেছি ভালো কিছু দেওয়ার, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। বাট এখন আমার স্বপ্ন, আমি যাদের প্র্যাকটিস করাচ্ছি, যাদের কোচ এখন বর্তমানে, আমি যে স্বপ্নটা পূরণ করতে পারিনি, আমার ইচ্ছা সেই স্বপ্নটা আমি তাদের মাধ্যমে দেশকে আর কি পূরণ করে দেখিয়ে দেওয়ার। আচ্ছা, একটু হিমুর গল্প দিয়ে যদি শুরু করি, যে
এখনো তো লম্বা পথ সামনে পড়ে আছে, কিন্তু শুরুটা যেভাবে হলো আপনার, আমি শুনছিলাম আপনি সম্ভবত পদ্মার ওপারের মানুষ, সেদিক থেকে এসছেন এবং এখন নিয়মিত এই খেলাটা নিয়েই আছেন। তো কিভাবে আসলে স্বপ্নটা দেখা এবং এই পর্যন্ত কিভাবে এগোনো? আপনি যে দলগতভাবে স্বর্ণ কিংবা এর আগে আমরা রৌপ্যর গল্পও বলবো, যেটা একটা বড় অর্জন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তবে এখন পর্যন্ত যদি বলি যে অর্জন আপনার ঝুলিতে এসছে, এই বিশ্বাসটা কবে থেকে দেখেছেন? ছোটবেলাটা কোথায় কেটেছে? আমি যদি শুরু থেকে একটু শুরু করি। আপনার সাথে তো কথা হয়েছে যে আমার বাসা নর্মালি গোপালগঞ্জে। তো আমি গ্রামেই ছোট থেকে ক্লাস 8 পর্যন্ত বড় হয়েছি। তো এর ভিতরেই ফেডারেশন থেকে ক্রীড়া প্রতিভা উন্নয়নের একটা ক্যাম্প হয়েছিল। এটা প্রত্যেকটা জেলায় হয়েছিল, মানে কিছু খেলোয়াড়দের বাছাই করার একটা ক্যাম্প বলতে পারেন। তো এটাতে আমি যাই, কেননা আমার বড় ভাই আছে, সেও আগে আর্চারির সাথে যুক্ত ছিল। তো সেই ক্ষেত্রে আর্চারির সাথে মূলত আমার পরিচয়। তো তারপরে ওই আমাদের জেলা পর্যায়ে আমি ওই ক্যাম্পটা করি, ওইখান থেকে কিছুটা ধারণা পাই এবং পরবর্তীতে বিকেএসপিতে চান্স হওয়ার জন্য আর কি পরীক্ষা দেই এবং ক্যাম্প করি। পরবর্তীতে সৌভাগ্যবশত আমার বিকেএসপিতে চান্স হয়ে যায়। মূলত বিকেএসপি থেকেই আমি পড়াশোনা এবং খেলাধুলাটা বেসিক যে ব্যাপারটা এটা শিখছি। ওইখানে থাকতে থাকতেই সিনিয়র ভাইদের দেখতাম তারা ভালো করতেছে, ভালো রেজাল্ট দেশের জন্য আনতেছে। তো এটা দেখো মনের ভিতরে ইচ্ছা জাগতো যে না, ভবিষ্যতে আমিও একজন ভালো খেলোয়াড় হব, ভবিষ্যতে আমার অ্যাচিভমেন্ট আসবে, মিডিয়াতে আমিও থাকব। তো সব মিলে ওই সময় থেকেই আমার স্বপ্নটা শুরু হয়, যখন আমি আর্চারি বিকেএসপিতে প্রথম শুরু করি। তো তারপর থেকে চেষ্টা করে যাচ্ছি যে ভালো পারফরমেন্স করার, জাতীয় দলের চান্স পাওয়ার। একটা সময় জাতীয় দলেও আসি, পরবর্তীতে আস্তে আস্তে গেম খেলতে খেলতে একটা অ্যাচিভমেন্টে শুরু হয়েছে এবং আর কি। লম্বা পথ, নিঃসন্দেহে অসংখ্য পদক, স্বর্ণ, সেগুলো আসবে। শুভকামনা। মূলত পারিবারিকভাবেই যেহেতু বড় ভাই তিনি আর্চার ছিলেন, ওই জায়গা থেকে স্বপ্নটা দেখেছেন এবং শুরু থেকে কি এটাই স্বপ্ন ছিল নাকি ফুটবল ক্রিকেট এদিকেও, বা যেটা হয় বাংলাদেশে আসলে যে খেলাগুলোর হাইপ বেশি, সেদিকে কখনো ইচ্ছা ছিল কিনা, নাকি আর্চারটাকে? না, আসলে গ্রামে বড় হয়েছি তো খেলাধুলার সাথে ওইভাবে যুক্ত ছিলাম না। তো ওইভাবে আসলে কোনো স্বপ্ন দেখতে পারতাম না আর কি। তখন ওই ভাইয়ের পরিচয় করে দিয়েছে, যখন আর্চারিতে ঢুকছি তখন চিন্তা করছি যেহেতু আর্চারিতে ঢুকছি সেহেতু আমি আর্চারিটাকে বড় করে দেখার চেষ্টা করছি এবং আর্চারিকেই নিয়ে সামনে আগানোর চেষ্টা করছি। কেননা ফুটবল ক্রিকেটের প্রতিযোগিতা অনেক বেশি, মানে ওইখানে সুযোগ পাওয়াটা অনেক কষ্ট। তো সেই ক্ষেত্রে আর্চারিতে একটু সুবিধা আছে আর কি। এবং স্বপ্ন তো আছে যে এই খেলার পিকে যাবেন, যখন আসলে ওই ওয়ার্ল্ড স্টেজে ভালো জায়গায় যাবেন তখন নিশ্চয়ই কম্পিটিশনটা অনেক বড় লেভেলে হবে, কিন্তু সেটার জন্য আপনার একটা মাইন্ডসেট বা তৈরি আছেন যে আপনি এই খেলায় ভালো হতে পারবেন। আপনার তো শুধুমাত্র বাংলাদেশের সেরা হওয়ার ইচ্ছে না, ইচ্ছেটা নিশ্চয়ই বিশ্ব সেরা হওয়ার সেরকমই থাকা উচিত, সেরকমই আছে। আমি একটু বন্যার কাছেও যাই, আপনার গল্পটাও শুনি যে আপনি স্বপ্নটা কার চোখে দেখলেন প্রথম, কিংবা কি কারণে মনে হলো যে আমি আর্চার হব? আর্চারি প্রথম শুরু না আমার। তো স্কুল লেভেলে যখন স্কুলে পড়তাম তখন পড়াশোনার পাশাপাশি ফুটবল করতাম। তারপর থেকে স্টেডিয়ামে যাওয়া শুরু করলাম। তো ওখানে ফুটবল পাশাপাশি অন্য অন্য গেম আমি করতাম। তারপর 2014 সালে তখন আর কি বাংলাদেশ আনসারে তখন আর্চারির জন্য ট্রায়াল নিয়েছিল। আমি ফার্স্টে ওখানে যাই, ওখানে ট্রায়াল দেওয়ার পরে আর্চারির সাথে ইনভলভ হয়ে যাই। তো ওখান থেকে আমার আর কি জার্নিটা স্টার্ট। এরপরে আমি ওখানে প্র্যাকটিস করলাম লং টাইম। 2016 সালের লাস্টে আমি আর কি ন্যাশনাল টিমে চান্স পাই। তখন থেকে আর কি আর্চারি আর ছাড়িনি, তখন আর্চারিতেই রয়ে গেলাম। কোচ কি বলে দুইজন সম্পর্কে যদি বলা হয়, কতটা সম্ভাবনা আপনি দেখেন তাদের দুজনের মাঝে? ওদের নিয়ে অনেক সম্ভাবনা আছে এবং আমাদের অনেক স্বপ্ন যে ওরা আমাদের দেশকে, আমাদেরকে আরো ভালো কিছু দিবে। আর আশা করি সামনে যে টুর্নামেন্টগুলো আছে ওখানে ওদের ভালো রেজাল্ট পাবো আমরা। হিমু, যে স্বপ্ন নিয়ে আসলে আসা হয়েছিল এই পথে, এখন পর্যন্ত যে অর্জনগুলো আমরা বলি যে হ্যাঁ 2-3বার শিরোনামে তো আসা হয়েছে, দলীয়ভাবে হোক কিংবা একক, নামটা পরিচিতি পাওয়া শুরু করেছে যে হিমু বাছার একজন আর্চার, তিনি সম্ভাবনাময় এবং ভালো করছেন, অলরেডি তিনি জিতেছেন এবং আরও জিতবেন। আপনার কি মনে হয় এসে এখন পর্যন্ত যতটুকু জার্নি, বাংলাদেশের আর্চারি সেটা সঠিক পথে বা ঠিক পথে এগোচ্ছে কিনা? হ্যাঁ, এটা তো বলতেই হবে যে বাংলাদেশের যে আর্চারি অন্যান্য যে ফেডারেশনগুলো আছে সেই তুলনায় অনেকটা ডেভেলপ করতেছে এবং অনেকটা মানে সঠিক পথে আছে বলে আমি মনে করি। কেননা আমাদের রেজাল্টই বলে দিবে যে আমরা কোন পথে আছি। অন্যান্য ফেডারেশনের যে রেজাল্টগুলো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন ফেডারেশনের উন্নতি কতটুকু হচ্ছে। তো আমরা মূলত ফেডারেশনের অ্যাচিভমেন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে, যেটা আমরা দেখে থাকি। বিগত যে অল্প সময় আর্চারিটা শুরু হয়েছে, তো সেই হিসাব অনুযায়ী আমাদের আর্চারির যে অ্যাচিভমেন্ট এটা আসলে অনেক বড় একটা
ব্যাপার, কেননা এত কম সময়ে অন্যান্য ফেডারেশন এত বেশি অ্যাচিভমেন্ট দিতে পারে নাই। তো সেই ক্ষেত্রে আর্চারি ফেডারেশন অনেক ভালো মেনটেন করতেছে, বিধায়ী আমাদের রেজাল্ট ভালো আসতেছে। তো ভবিষ্যতে যদি আরো ভালো সুযোগ সুবিধা বা সব ধরনের ফ্যাসিলিটি যদি আরো দেয়, তাহলে অবশ্যই আমাদের রেজাল্টগুলো আরো বড় বড় পর্যায়ে আসবে আশা করি। আমরা এই ফ্যাসিলিটিস নিয়ে অবশ্যই কথা বলবো, কারণ কোন পর্যায়ে আছে সেগুলো আমাদের জানতে হবে। তবে বন্যার কাছেও একটু জানি যে আপনার এখন পর্যন্ত যে অর্জন এবং ফেডারেশন কিংবা বাংলাদেশের আর্চারি যেভাবে এগোচ্ছে, আপনি কতটা সন্তুষ্ট যে না এ পথে এগোলে একদিন অনেক বড় জায়গায় যাওয়া যাবে, সেই জায়গাটা আছে কিনা? তো ফার্স্টেই বলবো ফেডারেশনের কথা, যে আমাদের আর্চারি ফেডারেশন হিমুকটা আগে বললো যে আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, বা বাংলাদেশের অন্য অন্য ফেডারেশনের থেকে আমরা আল্লাহর মতো অনেক ভালো আছি। তো আমাদের খেলার রেজাল্ট দেখতে গেলে যে 2000 সালের পর আর্চারি বাংলাদেশে শুরু হয়, তো 2003 সাল মেবি আমার ভুল না হলে এটা হবে, হ্যাঁ এমনই। তো তখন থেকে এই পর্যন্ত আর্চারির যে রেজাল্ট আছে, তো 2বার অলিম্পিক কোয়ালিফাই করে খেলা হয়েছে, বা আমাদের একজন অলিম্পিয়ান অলরেডি সাথে আছে, গোল্ড মেডেলিস্ট। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে ফুটবল ক্রিকেটের পরে আর্চারি নামটা উঠে আসে। তো আমরা যেহেতু আরো ভালো কিছু করার সম্ভাবনা আমাদের আছে, তো দেখব আমি সরকারের কাছে আমাদের মানে থাকবে যে আমরা যাতে মানে পিছিয়ে না পড়ি। এখন যেই সরকার মানে স্পোর্টসের যে দায়িত্ব আছে, উনি স্পোর্টস ছিলেন, উনি স্পোর্টস মাইন্ডের সব কিছু ভালো বুঝে, তো উনি প্রত্যেকটা ফেডারেশনে যদি টেক কেয়ার করে বা খোঁজ খবর রাখে যে কোন ফেডারেশনে কি দরকার না দরকার, বা ডেভেলপমেন্টের জন্য কি কি দরকার। যেরকম আমাদের আর্চারিতে আরও ডেভেলপ করতে হলে আমাদের একটা স্থানীয় আর কি মানে স্থায়ী মাঠ লাগবে। আমাদের বর্তমানে যে মাঠটা আছে, আমি মনে করি যে আমাদের আর্চারির জন্য পারফেক্ট না। পরিবেশ বলেন বা অন্য কোনো ইয়াতে বলেন, হ্যাঁ টঙ্গীতে। তো মূলত মাঠটা আমাদের আর্চারির জন্য না, ফুটবলের জন্য ছিল। তো সরকার চেঞ্জ হওয়ার পর এটা আর কি আর্চারিকে করছে। তারপরেও আর কি বিকাল হলে দেখা যায় যে 20-25 জন 50 জন ফুটবল নিয়ে ঢুকে গেছে, তখন আমাদের আর কি কিছু করার থাকে না। তো আমি আর কি বলবো যে সরকার এগুলা কিছু কিছু বিষয় যদি ফেডারেশনে টেক কেয়ার করে, আমাদের ফেডারেশনগুলো আরও এগিয়ে যাবে, বা আমরা স্পোর্টস আরও ভালো কিছু দেশকে দিতে পারবো। মিনু ভাই, আপনি তো আপনার সময়ে দেখেছেন এবং আপনি একটা অর্জনের জায়গায়, যেটা সবাই নোটিস করছে সবসময়, এবং কোচ হিসেবে আপনাকে পাশে পেয়ে স্বাভাবিকভাবেই তারা গর্বিত এবং স্বপ্নটাও বড় দেখে, যেহেতু আপনি একটা ওয়ার্ল্ড স্টেজে ভালো করেছেন, তো তারাও সেই স্বপ্নটা দেখে। কিন্তু আপনি তখন যে সুযোগ সুবিধা দেখেছেন এবং এই যে মাঠ সংকট কিংবা একটা অন্তত ডেডিকেটেড নিজেদের প্রফেশনাল জায়গা, কারণ একটা খেলায় আপনি প্রফেশনালসদের সঙ্গে ভালো করে স্বর্ণ জিততে চান, কিন্তু আপনার ঘরে সেই ধরনের অনুশীলনের ফ্যাসিলিটিস নেই, তাহলে তো সেই স্বপ্ন দেখাটা আসলে এক ধরনের বোকামি বই কি। তো সেই জায়গাটা কি মনে হয় যে আগে যেমন ছিল এখন সেই অভাব তো অনেক দিন ধরে সবাই বোধ করে, কিন্তু সেইটা পূরণ হচ্ছে কিনা, কিংবা কেন হচ্ছে না? তো আগের আর এখনকার পার্থক্য কি আসলে উন্নতি হয়েছে একটু? আমাদের ফেডারেশনের আগের তুলনায় এখন অনেক ডেভেলপ করেছে। আমি বিগত 18 বছর যাবৎ আর্চারির সাথে আছি। তো ক্রিকেট ফুটবলের পর বর্তমানে আর্চারি ফেডারেশন অনেক ডেভেলপ করেছে, প্লাস হচ্ছে আপনার যে গতিতে যাচ্ছে সেই গতি অনুযায়ী অন্যান্য ফেডারেশনের তুলনায় বাংলাদেশ আর্চারি ফেডারেশন একমাত্র বাংলাদেশ আর্চারি ফেডারেশন কন্টিনিউ প্র্যাকটিস আর কি কন্টিনিউ করে যাচ্ছে। আর বন্যা যেটা বললো যে আমাদের একটা মাঠের প্রয়োজন, এটা সত্যি যে আমাদের ব্যক্তিগত কোনো মাঠ নেই। যদি হতো তাহলে আমাদের আর্চার আরও মনোযোগী হতো এবং মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে পারতো, আর তাতে আমাদের আরও ভালো রেজাল্ট আসতো। আমরা একটু শিখি না, যদি থাকতো ভালো হতো তাহলে আমরা একটু হালকা শিখে নিতে পারতাম। তবুও হিমু আমাদের মোটামুটি একটু ধারণা দিতে পারবে বোধহয়। আমরা যারা আসলে পড়ে কিংবা দেখে কিংবা একটু ঘেটে জানি, তা হলো রিকার্ভ কিংবা কম্পাউন্ড কিংবা মিশ্র, আমরা দলীয় ইভেন্ট জানি, একক জানি। একটু কি ছোটোখাটো করে বলা যায় কিনা যে আমরা যেমন মাঝে মাঝে বেশিরভাগ দেখি যে কম্পাউন্ডে বোধহয় আমরা জিতছি, এরকম রিকার্ভটা কি একটু টাফেস্ট ফর্ম কিনা, এবং এই ওয়ার্ল্ড কম্পিটিশন কিভাবে আসলে মূলত হয়, একটু টেকনিক্যাল পার্ট যদি ছোট্ট করে দর্শকরাও একটু আইডিয়া থাকলো যে অর্জন। মূলত দুইটাই আর্চারির ভিতরেই পড়ে। দুইটার ইভেন্ট মূলত দুইটা আলাদা, দুইটার রেঞ্জও আলাদা, দুইটার আপনার টার্গেট ফেস এটাও আলাদা। তো দুই ক্ষেত্রেই যে বলা যায় যে দুইটা খেলাই কঠিন, মানে কোনোটাই আসলে সহজ না। সহজ হলে তো সহজেই সববারই আমরা পদক পেয়ে যেতাম এবং অন্যান্য দেশগুলোও পাইতো। তো ওই ক্ষেত্রে বলা যায় যে কোনোটাই একেবারেই সহজ না, আবার কোনোটাই অসম্ভব কিছুই না। তো দুইটার ইভেন্ট সম্পূর্ণই আলাদা।
আপনার রিকাপ ইভেন্টে যেটা আছে এটা আগে থেকে অলিম্পিক হইতো, এবং কম্পাউন্ড যেটা আছে এটা ওয়ান কাইন্ড অফ ওয়েপন, সেই ক্ষেত্রে এটা আসছে অনেকটা পরে আর কি। Okay. আপনার প্রাচীন আমলের মতন ট্রেডিশন এরকম ছিল না, এটা অনেক উন্নত মানের একটা বো। তো ওই ক্ষেত্রে পরবর্তীতে যে কম্পাউন্ড, আচ্ছা, রিকাভার কম্পাউন্ডে বইয়েরই পার্থক্য আছে? হ্যাঁ, রিকাভের বোটা কম্পাউন্ড পুরো আলাদা? হ্যাঁ, দুইটা ধনুক দুইটাই দুই আলাদা রকম। দেখতে, আলাদা ডিজাইন, সম্পূর্ণটাই আলাদা আর কি। এবং আমাদের যে টার্গেট ফেসটা থাকে যেখানে আমরা শুট করি, তো ওইটাও আলাদা, মানে দুইটাই ওভারঅল আলাদা। সেই ক্ষেত্রে আমাদের যে কম্পাউন্ড ইভেন্টটা আছে এটা হচ্ছে 50 মিটার রেঞ্জে আমরা খেলে থাকি, এবং রিকার্ভ ইভেন্ট যেটা আছে এটা হচ্ছে 70 মিটারে খেলে থাকে। তো ওই রিকার্ভ ইভেন্টটা মূলত আগে থেকে অলিম্পিকে ছিল শুরু থেকেই, আর কম্পাউন্ডটাই যে এবার 2028 সালের আমেরিকার যে খেলা অলিম্পিকটা হবে এটাতেই প্রথমবারের মতন অনুষ্ঠিত হবে। 28-এর লস অ্যাঞ্জেলেস বোধহয়। লস অ্যাঞ্জেলেস। তো এটা উন্নত হচ্ছে, বো উন্নত হচ্ছে এবং খেলার ধরনও হয়েছে। তো রিকাভ হচ্ছে লেটেস্ট? না না, রিকাপটা অনেক আগের থেকেই আগে থেকে চলে চলছে। আসছে, কম্পাউন্ডটা তারপরে আসছে। latest, হ্যাঁ, compound এসছে। এই জন্য কম্পাউন্ড ইভেন্টটা অলিম্পিকেও পরে যুক্ত হচ্ছে। এগুলোর দরদাম তারতম্য একজন খেলোয়াড়ের, সেগুলো আসলে কিভাবে কি করে হয়? ফেডারেশন দরদাম কি এদিকে? আসলে মূলত আমাদের ইকুইপমেন্টগুলো ফেডারেশন থেকে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে সব ব্যয়ভার ফেডারেশনই বহন করে। কম্পাউন্ড ইভেন্টের যে বোটা আছে এটা আসলে অনেক উন্নত মানের, তো এটার দাম একটু রিকার্ভ ইভেন্ট থেকে বেশি। তবে দুইটার ইভেন্ট আলাদা, যেহেতু ওই দিক থেকে ওইটা বেস্ট, আমাদের দিক থেকে এটা আমাদেরটা বেস্ট। আমাদেরটা হচ্ছে অস্ত্রের মতনটা কিছুটা, এই জন্য এটার দাম একটু বেশি। এটার ইকুইপমেন্টের যে পার্টস পাতিগুলো আছে এগুলো এনি একটু আইডিয়া মানে কি expensive। ধরনের আসলে? আমাদের যে ধনুকগুলো আছে এগুলো মোর দ্যান 5 লাখ কম্পাউন্ড ইভেন্টে, আর রিকার্ভে যেটা আছে মোর দ্যান 3 লাখ। তো এই ক্ষেত্রে আর কি ফেডারেশনের জন্য একটু কষ্ট হয়ে যায়, কেননা সবকিছু অনেক দামি, এবং আমাদের যে ধনুকগুলো আসে এগুলো আলাদা আলাদা পার্টে আসে। মনে করেন একটা কোম্পানির ধনুক কিনলাম, অন্য একটা কোম্পানির অ্যারো কিনলাম, তো এই ক্ষেত্রে কি আলাদা আলাদা কোম্পানি থেকে কিনতে হয়, সেই ক্ষেত্রে খরচ অনেক বেশি হয়। এবং আমাদের ফেডারেশন সবসময় চেষ্টা করে যে আমাদের সব থেকে ভালোটা দিতে। তো এই ক্ষেত্রে হয় কি যে এক এক কোম্পানির এক একটা জিনিস ভালো হয়, যেমন ইয়েস্টনের আপনার তীর ভালো, হোয়াইটের ধনুক ভালো, এরকম হয় কি যে সব যে পার্টসগুলো আছে বিভিন্ন কোম্পানি থেকে নেওয়া হয়, এবং সব থেকে ভালোটা যেহেতু নেই আমরা, সেহেতু আমাদের খরচ অনেক বেশি হয়। একটা ফুল সেট আপ করতে আমাদের 5 লাখের উপরে খরচ হয়ে যায়। একটু বোনের কাছে যাই তাহলে, চ্যালেঞ্জটা আসলে, মূল চ্যালেঞ্জটা কোথায়? ইকুইপমেন্ট তো ফেডারেশন মোটামুটি দেওয়ার চেষ্টা করছে যতটা পারছে, যেমনটা বলছিলেন, এবং আপনি মাঠ সংকটের কথা বলেছেন। এর মাঝে কি আর কোনো ফ্যাসিলিটিস যেটা মনে হয় যে আরো বেটার হলে ভালো বাংলাদেশের জন্য? সব থেকে বেটার যে আমরা তো ফেডারেশন, আমরা প্লেয়াররা যত ভালো করি না কেন একটা ঘাটতি তো পড়ে যায়, যে মানে আর্থিক। তো তখন দেখা যায় যে বছরে আর কি আমরা 4টা বা 5টা গেম করতে যাই, সেখানে বছরে আরও বেশি গেম হয়, যেরকম আপনার আমেরিকাতে ইনডোর গেম হয় লাস ভেগাস, আর হচ্ছে কিছুদিনের যে 2-3 দিন আগে শেষ হলো যে মেক্সিকোতে একটা ওয়ার্ল্ড কাপ স্টেজ 1 হইলো, তো ওটাতে আমরা যেতে পারিনি। যদি যেতাম আমাদের র্যাঙ্কিংটা ভালো হতো। তো আমরা যত বেশি গেম করব আমাদের জন্য আরও বেশি ভালো হবে। বছরে যদি সবগুলা গেম না খেলতে পারি বা 2-1টা কম খেলি, ম্যাক্সিমাম গেমে যদি পার্টিসিপেট করি, তো আমাদের জন্য আরও বেশি ডেভেলপ, আমরা প্লেয়াররা মনে করি যে আমরা ডেভেলপ করতে পারবো আরও ভালো। ফিনান্সিয়াল ব্যাপারটাই বেশি আসলে এখানে ম্যাটার করে কিনা মিলন ভাই, যে বাইরের ট্যুরগুলোতে কিংবা সব ইভেন্টে, যেমন সামনে যেমন এশিয়ান গেমস আসছে, আমাদের জন্য যেগুলো কমন সেগুলোতে হয়তো পার্টিসিপেট করাই হয় বেশিরভাগ ইভেন্টে, কিছু জায়গায় হয়তো কোয়ালিফাই করার ব্যাপার থাকে। তো এই জায়গাগুলোও তো নিশ্চয়ই আগের চেয়ে আরও একটু সাহসিকতার জায়গায় বাংলাদেশ পৌঁছেছে, কিংবা দলগতভাবেও ভালো করছে, বিভিন্ন ইভেন্টে যাচ্ছে। এগুলো ডিপেন্ড করে আসলে কিসের উপরে? স্কিল সেট নাকি ফিনান্সিয়াল ব্যাপার? আসলে আমাদের বাজেটের উপর ডিপেন্ড করে যে আমরা বছরে কয়টা গেম খেলার বাজেট আমাদের আছে বা কয়টাতে আমরা যেতে পারবো, সেটার উপর ডিপেন্ড করে। যদি আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হই তাহলে আমরা ট্রাই করি যে ম্যাক্সিমাম টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করার জন্য। আর যখনই ম্যাক্সিমাম টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করব, তখন দেখা গেল যে কোনো না কোনো ইভেন্টে আমাদের একটা ভালো রেজাল্ট আসার সম্ভাবনা থাকে। তো যদি আমাদের ইয়ারলি একটা বাজেট ভালো মানের অ্যামাউন্টের হয়, তাহলে আমরা প্রত্যেকটা গেমে পার্টিসিপেট করতে পারবো, এবং আর্চারদের মনোবল এবং মনোযোগ এবং তাদের ভালো রেজাল্ট করার সম্ভাবনাটা বেশি থাকবে।
একেবারে ডিপেন্ড করছে কত ভালো আপনারা করছেন, কত সুযোগ দেওয়া হচ্ছে এবং আপনাদের ভালো করার উপর স্পন্সর থেকে শুরু করে সবকিছু, এবং তারপর এগিয়ে যাবে এই যাত্রা। স্টুডিওতে আলোচনার জন্য যারা আছেন তারা সবাই আর্চার বলা যায়, একজন কোচ হয়ে গেছেন ইমরুল হক মিলন, তবে আমরা হিমু বাচার এবং বন্যা আক্তারকে পেয়েছি। আমরা গল্প করছিলাম, শিখছিলাম, জানছিলাম যে কিভাবে কি চলে। আরও জানার জায়গা আছে, কারণ যেখানে এত সম্ভাবনা, যেখানে স্বর্ণ আসে, যেখানে আসলে অনেক স্বপ্ন আছে, সেই ব্যাপারটা জানা উচিত। এবং আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকেই বা যমুনার দর্শক যারা আছেন তারাও জানতে চান এই খেলাটা সম্পর্কে। আমি একটু প্রশ্ন তো নিজের কিছু ছিলই, যেমন যে ইভেন্টগুলোতে আপনারা যান, যেমন এশিয়া কাপের আপনি কথা বলছিলেন, এশিয়ান চ্যাম্পিয়নশিপের কথা বলছিলেন, সেই প্রসঙ্গে আমরা আসবো, এখানে বেশ কিছু কথা বলার জায়গা রয়েছে। কিন্তু আমি হিমু এটা জানতে চাই যে আসলে ওয়ার্ল্ড লেভেলে কম্পিট আপনি যতটা এখন পর্যন্ত করেছেন কিংবা ভবিষ্যতে করবেন, কি মনে হয় যে আমরা কোন জায়গাটায় আছি বা বাংলাদেশ কোন জায়গাটায় আছে? যেমন আপনারা ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতলেন, তাদের লেভেলটা কেমন, কিংবা এর উপরের লেভেলে যখন যাবেন অন্য কোন দেশগুলো এই আর্চারিতে অনেক বেশি ভালো করছে, তাদের সঙ্গে সামর্থ্যের পার্থক্য কি অনেক বেশি আছে আমাদের? জি, এই বিষয়ে বলতে গেলে বলবো যে আমাদের আর্চারিতে বর্তমানে বাংলাদেশের যে টিমগুলোর অবস্থান আছে এগুলো অনেক ভালো অবস্থানে আছে। আমরা মিক্স টিমেও ওয়ার্ল্ডের ভিতরে প্রথম 20-এর ভিতরে আছি। ওকে। এবং এই ব্যক্তিগতভাবে সবাই প্রায় 50-এর কাছাকাছি। যেহেতু একটা ইভেন্টে মোর দ্যান 500 প্লেয়ার খেলাধুলা করে সারা বিশ্বে, তো সেই ক্ষেত্রে 50-এর ভিতরে থাকা মনে হয় না খুব একটা খারাপ। না, এবং যেহেতু আমরা টিমে প্রথম 20 দেশের ভিতরে আছি, তো ওই ক্ষেত্রে আমাদের টিমের অবস্থান, মিক্স টিমের অবস্থান সবগুলোই অনেকটা ভালো। এবং সব থেকে মূল ব্যাপার হচ্ছে যে আর্চারিতে সব থেকে ভালো যারা করে তারা মূলত এশিয়ানই। আপনার কোরিয়া এবং ইন্ডিয়া যারা আছে এরাই সবসময় দেখা যায় যে অলিম্পিক বলেন, ওয়ার্ল্ড কাপ বলেন, এইসব জায়গায় বেশি পদক অর্জন করে। তো সেই ক্ষেত্রে আমাদের যে এশিয়া কাপ বা এশিয়ান চ্যাম্পিয়নশিপ এগুলো বলা যায় যে ওয়ার্ল্ড কাপের পরেই যে আমাদের সবথেকে বড় স্টেজ সেটা হচ্ছে গিয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপ বা এশিয়া কাপ। এগুলো আসর অনেক বড় আসর অন্যান্য গেমের তুলনায়, কেননা এশিয়ানরা যেহেতু সব থেকে ভালো, ওদের সাথে আমরা ফাইট করে পদক অর্জন করতেছি, সেহেতু বলা যায় যে মানে ওয়ার্ল্ড লেভেলে যারা খেলতেছে, যারা পদক পাচ্ছে, তাদের সাথে আমাদের প্রতিযোগিতাটা হচ্ছে আর কি। তো বিষয়টা এমন নয় যে ইউরোপ আমেরিকা মানেই আসলে অনেক বেশি আর্চারিতে ভালো। আর্চারিতে আসলে এশিয়ানদের মধ্যে অনেক ভালো করছে সবাই, তাদের সঙ্গে কম্পিট করা। নারীদের যখন কম্পিটিশন হয়, বন্যায় তেমন কোনো কিছু পার্থক্য বোঝা গেছে কিনা? কারণ নারীদের মধ্যেও আমরা অনেক শার্প দেখেছি যে আছে ওয়ার্ল্ড ইভেন্ট যখন হয়, অনেক এখন তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক কিছুই দেখা যায়, যারা লক্ষ্যভেদ করে তারা ভাইরালও হন অনেকভাবেই। তো আপনার কি মনে হয়েছে আপনার জায়গা থেকে কম্পিটিশন, আপনি যদি বলেন যে এখান থেকে 5 বছর পর আমি ওই জায়গাটায় দেখতে চাই, সেই পথটা আপনার কঠিন মনে হচ্ছে ইন টার্মস অফ ওয়ার্ল্ড লেভেল প্লেয়ার্স? তো ও একটু আগে যেটা বললো যে ছেলে মেয়ে ভেদাভেদ নাই আর্চারিতে, ওই খেলা বা র্যাঙ্কিং বলেন, যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং বলেন, সব সেম। কতজন প্লেয়ার পার্টিসিপেট করতেছে ওয়ার্ল্ডে সবাই সেম। তো এই আমাদের এশিয়াতে যে প্লেয়ারগুলো আছে ওরাই অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, ওরাই ম্যাক্সিমাম টাইমে ভালো করে, এশিয়ান গেমসে গোল্ড মেডেলিস্ট, এশিয়া কাপে গোল্ড মেডেলিস্ট ওরাই। তো আমরা যেহেতু ওদের সাথে কম্পিটিশন করি, তো আহামরি দেখতে পাচ্ছি না যে আমরা অনেকটা পিছিয়ে আছি। আমরাও আর কি ওদের মানে কাছাকাছি আছি। ইনশাল্লাহ 2-1 বছর লাগবে হয়তো, বা আমাদের নিজেদের কিছু ঘাটতি আছে বা আমাদের আরও স্ট্রাগল করতে হবে। তো আশাবাদী যে আমরা ওদের মতো কিছু করতে পারবো। অবশ্যই অবশ্যই সময়ের ব্যাপার। আমার মনে হয় যে স্কিল আপনার যদি 100% থাকে, আরেকজনের 100% থাকে, অন দ্যাট ডে আসলে কেউ লক্ষ্যভেদ করতে পারলো, কারো কোনো একটা কারণে হলো না। আমি সেই টেকনিক্যাল বিষয়টা নিয়ে একটু মিলন ভাইয়ের কাছে যেতে চাই যে এই যে পার্থক্যের জায়গাটা, যেখানেই হোক একটু তো পার্থক্য আছে। বাংলাদেশের চেয়ে অন্যান্য যারা ভালো করছে, কোরিয়ার কথা বললো, ইন্ডিয়ার কথা বললো, কি মনে হয় তাদের স্ট্রাকচার বা তাদের আসলে কঠোর অনুশীলন, নাকি তাদের কোচিং গাইডলাইন কিংবা ফ্যাসিলিটিস, কোন কারণে অন্যরা এগিয়ে যায়? এটা একটা। আরেকটা প্রশ্ন যদি বলি তাহলে এই খেলাটায় আসলে মূলত কোন স্কিল সেটটা বেশি কাজে লাগে? আমি আপনার লাস্টের উত্তরটা দিচ্ছি। আসলে এটা হচ্ছে টোটালি ব্রেনের খেলা। ওকে। তো যদি আমার আর্চাররা তাদের মন যদি সেট আপ করতে পারে যে আমি ওই টার্গেট পর্যন্ত আমি যেতে চাই, তাহলে সম্ভব যে টার্গেট পর্যন্ত যাওয়া। স্থির থাকা, নার্ভ ধরে রাখা, কোনো ধরনের শরীর মানে অন্য কোনো কিছুই আর মাথায় আসবে না, তাই তো? একেবারে আমি লক্ষ্যে থাকবো এবং নিজে খুবই কন্ট্রোলে রাখা। টার্গেট থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ফ্যাসিলিটিস আছে
এই ফ্যাসিলিটিসটা ওয়ার্ল্ডের অন্যান্য আর্চারদের তুলনায় কিছুটা কম, বাট এতটাও কম না। তো ফ্যাসিলিটিস পেলে আর্চার আরও ভালো করবে। তার মধ্যে সবচেয়ে বড় যেটা হচ্ছে, আমি আগেও একবার বলেছিলাম যে বেশি বেশি টুর্নামেন্ট খেলতে হবে। এই ফ্যাসিলিটিসটা আমাদের আর্চারদের দরকার, তাহলে আমরা আরও ইমপ্রুভমেন্ট করতে পারবো। আমরা ঢাকার একটা বা নিজেদের দেশের একটা ইভেন্টের কথা বলছিলাম, সেটা যতদূর মনে আছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, তাই না? এবং সেটা নভেম্বরে বোধহয় আপনাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে যিনি যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন নাসিব মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আপনাদের নিয়ে একটা ফটো সেশনও করেছেন। আমরা বরং সেই ছবিটা একটু দেখি, তাহলে সেই গল্পটাও আমরা বলতে পারবো। একটা ছবি আমাদের কাছে আছে, যে ছবিতে আপনারা আছেন, এবং আমরা হিমুর কথা জানি, বন্যার কথা জানি, দুজনেই আছেন এখানে, এবং একটা অর্জন রৌপ্য জিতেছিলেন, তাই না? আবার একজন ব্রোঞ্জও জিতেছিল, আমরা যতদূর মনে করতে পারি কুলসুম আক্তার, এবং হিমু বাছার আর বন্যা আক্তার রৌপ্য, তারা কম্পাউন্ড মিশ্রতে জিতেছিল। এবং তারপরে একটা ছবি, অবশ্যই পুরস্কার বিতরণী সব মিলিয়ে আমাদের গর্বিত কোচ সহ সবাই আছেন। তবে এই ছবিটার আরেকটা গল্পও আছে, সেই গল্পটা হচ্ছে যে একটা প্রতিশ্রুতিও বোধহয় ছিল 10 লক্ষ টাকার। সেই টাকাটা যে কারণেই হোক, অনেক কিছুর দোলাচলে এখন পর্যন্ত আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায়নি। কিন্তু এই টাকাটা তো অনেক কারণেই ম্যাটার করে, পারিবারিক অবস্থান যেমন একটা ব্যাপার, আর ইন্সপিরেশন একটা বড় ব্যাপার না, আমি যে সামনে এগিয়ে যাব, সব মিলিয়ে বলবেন তো এটা নিয়ে এখন কি অবস্থায় আছে? জি, মূলত এই বিষয়ে এখন বলতে গেলে একটু কষ্ট লাগে, কেননা সরকার থেকে যখন আমরা যখন পদকটা অর্জন করি, তখন ইমিডিয়েট সরকার আমাদের একটা প্রতিশ্রুতি দেয় যে আমাদের যারা 3 জন আমরা পদক অর্জন করছি সবাইকে 10 লক্ষ করে টাকা দিবে। তো এটা আসলে আমাদের কাছে তখন অনেক বেশি এক্সাইটিং মনে হচ্ছিল, যে না আসলেই অনেক একটা ভালো একটা ব্যাপার, ভবিষ্যতে আরও ভালো করতে হবে, তাহলে এরকম বড় বড় পুরস্কার আমরা পাবো, আমাদের ফ্যামিলিকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো। তো বিগত 5 মাস ধরে এই টাকার অপেক্ষায় আমরা ছিলাম। তো অপেক্ষায় থাকতে থাকতে এখন এক পর্যায়ে বলা যায় যে আমরা হতাশ আর কি। আমরা সবাইকে কম বেশি বলার চেষ্টা করছি, সবার কাছে রিকোয়েস্ট করছি। সবাই বলতে আপনারা বোধহয় ফেডারেশনে মূলত যোগাযোগ করতে পারি, কারণ আমরা সবসময় আমরা তো মানে চেইন অফ কমান্ড, আমরা ফেডারেশনের উপর তো যেতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা ফেডারেশনে বলছি, ফেডারেশনে যারা কর্মকর্তা আছে তাদের বলা হচ্ছে। তো তারা চেষ্টা করতেছে তাদের জায়গা থেকে। এখন তারা কতটুকু কি করতে পারছে সেটা আসলে বুঝতে পারতেছি না, যেহেতু অলরেডি 5 মাস হয়ে গেছে। তো আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু এটা সরকারের প্রতিশ্রুতি ছিল, গভর্নমেন্ট যেই থাকুক না কেন, এটা প্রতিশ্রুতিটা হচ্ছে আপনার সরকারের প্রতিশ্রুতি। তো সেই ক্ষেত্রে এখন সরকার পরিবর্তন হলে কি এই টাকাটা যদি আমরা না পাই, তাহলে তো এটা আসলে মানে সঠিক বিচার হইল না। তো সরকারি প্রতিশ্রুতি যেই আসুক না কেন পরে, আমার মনে হয় এই বিষয়টা নিয়ে তার একটু ভাবা উচিত। স্বাভাবিক। আমার মনে হয় যে এই যে সম্মানীটা তো শুধু হিমু বাছার কিংবা বন্যা আক্তারের জন্য নয়, সম্মানীটা বোধহয় আর্চারির জন্য। তো স্বাভাবিকভাবে আমরা এর আগেও দেখেছি, ফুটবলেও অনেক সময় নারী ফুটবলারদের অনেক অর্জন নিয়ে তারা আসেন, এবং অনেক সময় ডিলে হয়, কিন্তু এরকম রেকর্ডও তো কম যে একেবারেই দেয়া হয় না, হয়তো গণমাধ্যমে কথা কম হয়, এই যে এখন হচ্ছে। তো একইভাবে বন্যার কাছেও যাব। তবে এই টাকাটা, যেমন আমি বলছিলাম যে এটা তো ম্যাটার করে, তাই না? নিজের পরিবারকেও আপনি বলছিলেন একটা কথা, কারণ পরিবারকে একটা বিষয়ে বার্তা দেয়া যে আমি একটা জায়গায় আছি বা একটা জায়গায় যাচ্ছি, বা আমাকে নিয়েও ওই স্বপ্নটা দেখা যায়। সঙ্গে আমরা জানি যে আমরা কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে দেখছিলাম যে মানে পুষ্টিহীনতায় ভোগা মায়েদের সন্তান হয় এদেশে অ্যাথলেট, এদেশের ক্রীড়াঙ্গনের তারকা, কিন্তু তাদের এই যে টেক কেয়ার যে করাটা, কদিন আগে ঋতুপর্ণার কথা শুনছিলাম, তার বাড়িটা নিয়ে অনেক কথা এখনও তিনি বলেন যে একটা জায়গা, একটা বাড়ি, এগুলো আরও স্বচ্ছ হলে স্বাভাবিকভাবে ভালো হতো। কতটা ম্যাটার করে আসলে এই যে টাকার অ্যামাউন্টটা? শুধুমাত্র তো একটা বড় অঙ্ক বলে নয়, কারো কাছে বড় অঙ্ক, কারো কাছে হয়তো খুবই সামান্য, কিন্তু আপনার কাছে আসলেই কি কারণে এটা অনেক ম্যাটার করে? ইন্সপিরেশন, এগিয়ে যাওয়া, পরিবার, এটার কথা আপনি বলছিলেন। এটা আসলে মূলত কয়েকটা বিষয়ে ম্যাটার করে, কেননা আমরা যারা আর্চারি খেলি, আর্চারি মূলত অন্যান্য গেমের থেকে ডিফারেন্ট। তো আমরা যারা আর্চারি খেলি তারা স্বাভাবিকভাবেই আমরা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসি, মধ্যবিত্ত বলা চলে না। তো সেই ক্ষেত্রে 10 লক্ষ টাকা আমাদের জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট, এবং আমাদের যে পারিবারিক অবস্থা সেটাও নিম্নবিত্ত হিসেবে তো আপনারা অবশ্যই ধারণা করতে পারছেন যে কেমন অবস্থা। তো সেই ক্ষেত্রে যদি 10 লক্ষ টাকা আমরা পাইতাম, সেক্ষেত্রে হয়তো আমরা একটা বাড়ি করার চেষ্টা করতাম, অথবা যদি কারো বাড়ি থেকে থাকে সেক্ষেত্রে তার বাড়ির অবস্থাটা একটু উন্নত করার চেষ্টা করতো। এবং পরিবারে অনেক মানুষজন আছে, পরিবারের সদস্য আছে, তাদেরও কিছু চাহিদা আছে যেগুলো আমাদের পূরণ করা একটা দায়িত্ব হয়ে গেছে। যেহেতু এখন আমরা মোটামুটি একটা মধ্য বয়সে চলে আসছি, সেক্ষেত্রে আসলে দায়িত্ব অনেক বাড়ছে।
তো সব মানে টাকা আসলে অনেক বেশি জরুরি একটা ব্যাপার। এর তো চেয়ে বড় অ্যামাউন্ট তো কখনো ওইভাবে বা এরকম তো আপনাদের খুব সুযোগ আসে না বারবার পাওয়ার নাকি? হ্যাঁ, এটা অবশ্যই এত বড় অ্যামাউন্ট আসলে আমরা কখনো কল্পনা করি না, যার কারণে যখন সরকার থেকে প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছে তখন আমরা অনেক বেশি খুশি হয়েছিলাম আর কি। তো এখন ততটাই হতাশ হচ্ছি যে টাকাটা না পেয়ে। না, একেবারে হতাশার কিছু নেই। আমার মনে হয় যে নতুন সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আছেন, তিনি একেবারেই মাঠের মানুষ, তিনি অবশ্যই বিষয়টা বিবেচনা করবেন। এবং সঙ্গে বন্যার কাছেও জানতে চাই, আপনিও তো এই পথের সারথি, আপনার কাছে এই টপিকটা যখন আসবে একই প্রশ্ন, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? প্রত্যাশা বা সব ইচ্ছা তো এখনো আছে, যে এই আশা তো ছাড়েননি বোধহয় এতটা। আশা ছাড়িনি, কারণ সরকারের যেহেতু বলেছে এটা যেই সরকারই আসুক না কেন, কারণ এটা তারা পূরণ করবে, এটাই আমরা জানি, এটাই দেখে আসছি। তো বলতে পারে যে আমরা টাকার জন্য খেলি কি না, বা তোমরা শুধু দেশকে দাও। হ্যাঁ, অবশ্যই আমরা টাকার জন্যই খেলি, আমরা দেশকেও দিব, আমাদের ফ্যামিলিকেও দেখতে হবে। যদি বলে যে মেয়ে মানুষ টাকা দিয়ে কি করবে, সেক্ষেত্রে আর কি ছোট্ট করে একটা গল্প আমি বলি, যেটা হচ্ছে আমার আব্বু 5-6 বছর অসুস্থ, তো আব্বু দোকান করতো। তারপর থেকে মানে আমি তো আগে থেকে আর্চি ন্যাশনাল টিমে ছিলাম, যেই স্যালারিটা পেতাম, তো ওই আব্বুর ট্রিটমেন্ট বা সংসার খরচ, ছোট ভাই বোনদের পড়াশোনার খরচ দিয়ে আর কি চলে যেত কোনো রকম। তো এই পর্যন্তই আসছে, সেমভাবে এই পর্যন্ত আসছে। তো যখন আর কি টাকার কথা শুনলাম, তখন আর কি মনে মনে অনেক কিছু ভেবে, সবার আগে ফোনটা আমার কাছে আসছিল যে এরকম শুনলাম তোমাদের টাকার ঘোষণা দিছে। কারণ যখন টাকার ঘোষণাটা দেয়, আমরা তার মধ্যে আর কি বাসে উঠে গিয়েছিলাম। তো আমি আর কি সবাইকে নিউজটা দিছি বাসে, সবাই অনেক খুশি। আমরা যে 3 জন আর কি টাকাটা পাওয়ার কথা, আমাদের 3 জনের ফ্যামিলির অবস্থা বলতে গেলে যে মানে খারাপই বলা চলে। কারণ আমার বাবা আছে, তো থাকা অবস্থায় আমি আমার ফ্যামিলিকে দেখি, মেয়ে মানুষেও ফ্যামিলিকে আমি দেখছি। তো অনেক খুশি হয়েছিলাম যে ভালো ট্রিটমেন্ট হবে আমার বাবার, বা হচ্ছে আমি বাসায় কিছু করব, বা আর একটু আমার ভাই বোন যাতে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে, অনেক কিছু আমি ভেবে রেখেছিলাম যে নিজের কাজেও লাগবে, ভবিষ্যতের জন্য কিছু আর কি রেখে দিলাম। এতদিন ধরে খেলতেছি বা কোনো ওইভাবে কিছু জমাইতে পারি নাই, কারণ এত বড় অ্যানাউন্স এর আগে কেউ করে নাই, স্বপ্নও দেখা হয় নাই বা কোনো পরিকল্পনা ছিল না। তো লাস্ট যখন দেখলাম যে না আর কি উনি চলে গেল দায়িত্ব থেকে, তার কিছুদিন মানে আমাদের ঘোষণা দেওয়ার পরে তো আর কি কম্পেয়ার করতেছি না, ফুটবলের গেম ছিল, তো ফুটবলকে 1 কোটি মনে হয় বাজেট দিয়েছিল, ওটা উনি দিয়েই আর কি গেছে। কিন্তু আমাদের 3 জনকে 30 লাখ টাকা আর কি, এটা আমাদের কাছে 30 লাখ টাকা, কিন্তু আমি মনে করি না সরকারের কাছে হাঙামুড়ি কিছু, তো দেওয়া উচিত ছিল না যাওয়ার আগে। তো বিষয়টা খারাপ লাগছে যে হোপফুলি আমি জানি না এই অনুষ্ঠান কত দূর পৌঁছাবে, তবে হোপফুলি আমার মনে হয় না আশাহত হওয়ার কোনো সুযোগ আছে। কারণ শুধুমাত্র একটা নাম, দুটো নাম না, একটা ফেডারেশন কিংবা একটা খেলা, একটা ইমোশন জড়িয়ে, তাই না, পরিবার জড়িয়ে। এবং আসলে জীবনের যে লড়াই আর আর্চার হওয়ার যে লড়াই বা মাঠের যে লড়াইটা, সেটা প্যারালালি চলে বেশিরভাগ অ্যাথলেটের জীবনে বাংলাদেশে। হোপফুলি আপনার কথা বলতে বলতে যে চোখে পানি আসছিল, সেটা সুখের চোখের পানিতে কনভার্ট হবে, সেই প্রত্যাশা আমরা করি। খুব বেশি আর ইমোশনাল না হই, আমরা শুধু স্বপ্নই দেখতে পারি আর লড়াইটা না থামিয়ে এগিয়ে যেতে পারি। আমি একটু মিলন ভাইয়ের কাছে আবারও যাই, যে আপনার কি মনে হয় আপনি কতটা আসলে এই পথে হেঁটে, কারণ আপনি এই পথটা এখনো ছাড়েননি, আপনি আর্চার ছিলেন এবং একটা অর্জনও আপনার ঝুলিতে, বড় অর্জন যতটা করেছেন সেটা আছে, এবং তারপরে আপনি শেখাচ্ছেন এবং তাদের চোখে স্বপ্ন দেখছেন। ফিনান্সিয়াল যে জায়গাটা, যেটা নিয়ে কথা হচ্ছিল, সেই জায়গাটায় আসলে কেন আপনার মতো একজন আসবে এবং সে প্রথমে অবশ্যই কম্পিটিশনে যাবে, তারপর কোচ হওয়ার এখানে এই ফেডারেশনের সুযোগ পাবে, এই পথে কি হেঁটে আপনি কতটা ফিনান্সিয়ালি হ্যাপি আর কি? আসলে আমরা যখন খেলেছি তখন ফিনান্সিয়াল ওরকম ছিল না। বর্তমানে ফেডারেশন থেকে এবং অন্যান্য থেকে ওদের যে যতটা দিচ্ছে সেটা আর কি বর্তমান অবস্থা ভালো, আপনাদের তুলনায় আমাদের তুলনায় ভালো। আমার সাবজেক্ট বাদ দেই, ওদের জন্য সরকার যেটা ঘোষণা দিয়েছিল এটা বাংলাদেশ সরকারের জন্য আহামরি একটা বাজেট না, এটা চালিয়ে দিয়ে দিতে পারে। এবং আমাদের ফেডারেশনও এনএসসি থেকে কথা বলেছে এবং আমাদের ক্রীড়ামন্ত্রীর সাথে কথা বলেছে যে এটা যত দ্রুত সম্ভব আর কি যাতে ওরা হাতে পায়। তো ফেডারেশনের পক্ষ থেকে চেষ্টা করছে। আর একটা পুরস্কার ঘোষণা দেওয়া মানে একটা খেলোয়াড়ের মোটিভেশন আরো বেড়ে যাওয়া, একটা বড় স্বপ্ন দেখা, তাই না? এখন যে বড় স্বপ্ন দেখা, প্লাস হচ্ছে তারা আরো প্র্যাকটিসের প্রতি আগ্রহ হয় এবং তাদের দেখা দেখি অন্যান্য খেলোয়াড়ও
মোটিভেশন পায় যে আমাদেরও ভালো করতে হবে, আমরাও আরও ভালো করব, প্লাস ভালো রেজাল্ট দিব, তাহলে আমরাও পাবো। তো সেই ক্ষেত্রে দেখা যায় এই ধারাবাহিকতায় ভালো রেজাল্ট আসা শুরু করে। তো ওরা যদি এই টাকাটা পায় তাহলে আমাদের ইভেন্টে, আর্চারি ইভেন্টে দেখা যাবে আরও 4-5 জন আর্চার এসে সামনের দিকে এগিয়ে যেতে পারে একেবারে। এবং যারা আবার এখনো স্বপ্ন দেখছে, একেবারে যেখান থেকে হিমুরা শুরু করেছিল, আপনি শুরু করেছিলেন, নতুন করে তো অনেকেই আসবে, তাই না? এবং কে এই লাল সবুজের পতাকাকে কত দূর নিয়ে যাবে সেটা তো ভবিষ্যৎ বলবে, তবে ওই স্বপ্ন দেখে এই পথে তো আসতে হবে। ওয়ার্ল্ড স্টেজে যদি একটু বলি যে কম্পিটিশনগুলো ওভারঅল চলে, অলিম্পিকের কথা আমরা অফেয়ারে বলছিলাম যে টপ পিক কোথায়, আমরা এশিয়ান গেমসের কথা জানি, আমরা জানি যে কিছু যেমন কমনওয়েলথ গেমস কিংবা যুব অলিম্পিক সম্ভবত এই জায়গাটায় নেই, কিছু কিছু জায়গায় আর্চারি নেই, তবে এনাফ ইভেন্টস আছে কিনা সামনে কিংবা যত এগোনো হবে এই খেলাটার স্পেসিফিক্যালি কেমন ইভেন্টগুলোতে, ওয়ার্ল্ড ইভেন্টগুলোতে কেমন সম্ভাবনা দেখছেন? সব জায়গায় তো মোটামুটি রাখা আছে আর্চারি। জি, মোটামুটি আমাদের আর্চারিতে আপনারা দেখছেন যে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমরা পদক অর্জন করছি আমাদের সিনিয়র ভাইয়েরা, আমরা তো এশিয়া কাপে পদক অর্জন করতেছি, শুধুমাত্র অলিম্পিকে মনে হয় আমাদের পদক অর্জন করা বাকি আছে। তো আমার মনে হয় যে আমাদের যে আর্চারির যে ফ্যাসিলিটিসগুলো যদি ওইভাবে দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে পদকগুলো অর্জন করতে পারবো, সব ইভেন্টে পদক অর্জন করতে পারবো। আর যদি বলেন যে বিশ্বের যে অন্যান্য যে খেলাগুলো আছে সেই ক্ষেত্রে আপনার আমাদের দ্বারা সম্ভব, আমরা যেটা মনে করি, কারণ আমরা ওই পাইপলাইনে আছি এবং আমাদের যে আছে, আমাদের আর্চার যারা আছে আমরা সবাই এর আগেও অর্জন করছি। তো সেই ক্ষেত্রে এবং সব ইভেন্টেই মোটামুটি এই গেমটা তো আছেই, আর্চারিটা মোটামুটি দুই একটা ছাড়া, কমনওয়েলথের মধ্যে। জি হ্যাঁ, সব ইভেন্টে আছে। এমন হচ্ছে যে মূলত আমাদের ব্যাপারটা যেটা হচ্ছে, আমাদের সরকার থেকে আর্চারি ফেডারেশনকে যে বাজেটটা দেয় সেই বাজেটটাতে আমাদের আসলে আমাদের সম্পূর্ণ ইভেন্টে অংশগ্রহণ করা সম্ভব না। আমাদের আর্চারিতে ওয়ার্ল্ড ওয়াইড যে প্রোগ্রামগুলো হয় বা যে টুর্নামেন্টগুলো হয়, এমন হয় যে আমরা 12 মাসে 12টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করতে পারবো, এরকম পরিমাণের টুর্নামেন্ট আমাদের বাইরে হচ্ছে, চলতে থাকে। হ্যাঁ, কিন্তু আমরা সব ইভেন্টে পার্টিসিপেট করতে পারতেছি না, কারণ হচ্ছে আমাদের গভর্নমেন্ট থেকে ওই রকম পরিমাণে বাজেট আমাদের সরকার ফেডারেশনকে দিচ্ছে না। ফেডারেশনকে একটা লিমিটেড বাজেট দিচ্ছে, যার কারণে হচ্ছে যে ফেডারেশন অনেক প্ল্যানিং করে ওই বাজেটের ভিতরেই ফেডারেশন চালানোর চেষ্টা করতেছে। তো এটা আসলে আমাদের জন্য একটু কষ্টের, কারণ বাইরে আমরা লাস ভেগাস ইনডোর বড় একটা টুর্নামেন্ট হয় এবং ইনডোর অনেকগুলো আন্তর্জাতিক টুর্নামেন্ট আছে, যে টুর্নামেন্টগুলো আমরা কখনোই খেলি না, কারণ আমরা আউটডোরে নর্মালি প্র্যাকটিস করি, কিন্তু আউটডোরে সব টুর্নামেন্টগুলোই পারফর্ম করতে পারি না, ইনডোর তো দূরে থাকুক। তো সেই ক্ষেত্রে আমাদের সরকারের উচিত আমাদের আর্চারি ফেডারেশনের যে বাজেটটা আছে এটা আরও বৃদ্ধি করা, যেন আমরা প্রতিটা টুর্নামেন্ট খেলতে পারি, কারণ আমরা যত বেশি গেম খেলবো তত বেশি অভিজ্ঞ হব এবং তত বেশি ভবিষ্যতে ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকবে। যে কটা ইভেন্ট খেলছেন তার মধ্যে মাঝে মাঝেই কিন্তু স্বর্ণ রৌপ্য এগুলো আসছে, তো যত ইভেন্ট বাড়বে তত সম্ভাবনা এবং স্বপ্ন পূরণের যে এগিয়ে যাওয়া পথে সেই খবরও আমরা একে একে পাবো এবং আপনাদের আরও কথা বলতে চেষ্টা করব, কারণ পাইপলাইনের কথা আপনারা বলছিলেন, ভবিষ্যৎ কি সেগুলো নিয়ে আরও কথা বলবো। তবে আমরা অনেক কিছু নিয়ে কথা বলছিলাম এবং আরও যে বিষয়গুলো আমরা অফেয়ারে বলছিলাম, আমি একটু ইন্টারেস্টিং কিছু বিষয় বলতে চাই আর কি। আপনার হিমু বাছারে আমি দেখছিলাম যে গড় স্কোর 9.75 হয়েছিল লাস্ট যে এশিয়া কাপটা, যেখানে গোল্ড জিতলেন আপনারা। এই ব্যাপারটা একটু বলবেন যে কোথায় আমরা আসলে, যদি এখানে আমরা সিলভার হতাম কিংবা কোথায় ভিয়েতনাম পিছিয়ে গিয়েছিল, আমি যেমন ওই হিসেবটা একটু জানছিলাম যে আমরা যেমন দেখি ভিডিও গেমে কিংবা এই জায়গাতে যে সেন্টার 10 পয়েন্টস এরকম থাকে এবং তারপরে বোধহয় যত 9 বা 8.5 আছে কিনা আমি জানি না, বা এভাবে হিসাবটা হয়। আপনারা বোধহয় ওভারঅল 231 এরকম পেয়েছিলেন 240-র মধ্যে। কয়টা করে আসলে তীর মেরেছিলেন এবং কত করে পয়েন্ট পেয়েছেন? আপনি কয়টা সেন্টারে মারতে পেরেছেন? মূলত আমাদের যে টিম ইভেন্টটা আছে এই ইভেন্টে হচ্ছে আমাদের প্রতি একজন আর্চারকে হচ্ছে 8টা করে তীর মারতে হয়, 3 জনেতে 24টা তীর। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে হচ্ছে 240 স্কোর হয়, সেখানে আমরা 231 স্কোর করছি, যেটা মোটামুটি এভারেজ ভালোই বলা চলে, মানে এশিয়ার যে স্টেজগুলো এইগুলোতে। ওয়ার্ল্ড ওয়াইড হইতে হলে আপনার হয়তো 3-4 স্কোর বাড়াইতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যে মূলত যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমাদের টিমের সবাই আমরা ভালো খেলছিলাম, আমাদের টিমের সবাই প্রায় মানে একই রকম কাছাকাছি লেভেলে আমাদের স্কোর বা আমাদের পারফরমেন্স। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে মানে অনেক সময় স্টেজ লেভেলে কেউ একটু নার্ভাস ফিল করে, তখন তার একটু স্কোর কমে আসে। তো এই ক্ষেত্রে আমরা অন্য যারা থাকি তারা চেষ্টা করি যার নার্ভাসনেস আসতেছে তাকে কাভার করার। তো ওই ক্ষেত্রে আমি 80-তে 78 মারছিলাম এবং তিতাস ভাই ছিল, উনিও 77 মারছিল এবং রাকিব ভাই ছিল, উনিও 76 মারছিল। মোটামুটি সবাই একেবারে একটা ধারাবাহিকতায় আমরা স্কোর করছি।
এটা আসলে অনেক ভালো একটা ব্যাপার যে আমাদের স্কোরটা অনেক বেশি স্বাভাবিক। ডিপেন্ড করে ইভেন্ট বাই ইভেন্ট, কোনো সময় পুরোপুরি টিম গেম যদি হয় বা দলগত যদি হয়, তাহলে সবার সিঙ্ক করে গেলে সবাই একসঙ্গে ভালো করলে হয়তো একটা পদক, কারণ এখানে বোধহয় পার্থক্যটা খুব অল্প পয়েন্টের মধ্যে হয়ে যায় অনেক সময়। আপনি দুটো ছুটে গেল 10-এর, ওর একটা ছুটেছে, বাকি সব ঠিক আছে, কাছাকাছি আপনার, তো ওই একটা শটেই তারা জিতে গেল গোল্ড, আপনি সিলভার, এরকম খুব সূক্ষ্ম কম্পিটিশন, তাই তো বন্যা, আমি ভুল না বলে থাকলে। এবং আমরা কোরিয়ানদের কথা বলছিলাম, তারা এই জায়গাটা নাকি পুরোপুরি বাজিমাত করেছে এবং অলিম্পিক থেকে শুরু করে ওয়ার্ল্ড স্টেজে তারা ডমিনেট করে। এই জায়গাটাই কি মনে হয়েছে তাদের, আসলে এটা কি দীর্ঘদিনের কালচার আপনি যতটা স্টাডি করেছেন, বা তাদের প্লেয়ারদের তো আপনি দেখেছেন, তাদের কি অন্য কোনো টেকনিক সম্পর্কে আপনি জানতে পেরেছেন কিনা, যে তারা একটু টেকনিক্যালি অন্য দিক থেকে বেশি বোধহয় আগায়? কোরিয়ার ক্ষেত্রে বলতে গেলে যে এটা ওদের আর কি, মানে আমাদের দেশে যেরকম ফুটবল বা ক্রিকেট খেলা, কোরিয়া একটা এটা, legacy। হ্যাঁ ওদের আর কি আর্চারি। তো এই আর্চারি ওদের একদম ফার্স্টে থেকে অলিম্পিক খেলতেছে, বা ওদের অনেক গেম খেলার এক্সপিরিয়েন্স আছে, ট্রেডিশনাল কাল থেকে ওরা আর্চারিটা আর কি করে আসতেছে। তো ওদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কিছুই মানে আমরা এখনো ওই পর্যন্ত যেতে পারিনি। তো কোরিয়া মানে এক নামের আর্চারি দিয়ে, আর হচ্ছে ওদের প্র্যাকটিস, ওদের সব কিছু, ওদের ফ্যাসিলিটি বা ম্যাক্সিমাম আর কি বাংলাদেশের থেকে অনেক ইমপ্রুভ করা। তো রেজাল্ট তো অবশ্যই ওদের তো ভালো আমরা হবে, হোপফুলি সে জায়গায় যাবো একদিন, যাবো কোনো সমস্যা ইনশাল্লাহ। নেই। তো আমাদেরও টাইম লাগবে ওদের মতো কিছু, যেহেতু লম্বা হতে, সময় হ্যাঁ, ধরে লম্বা একটা সময়। চলছে, এই জায়গাটাই যদি বলি যে আসলে যারা নিয়ে যাবে এই পতাকাটা সামনের দিকে, যারা আছেন সঙ্গে, আরো যারা পাইপলাইন আছেন, তাদের কথা একটু বলবেন। আমরা যেমন হিমু বাছার কিংবা বন্যা আক্তার জানছি, আমরা যেমন রোমান সানা কিংবা দিয়া সিদ্দিকি জেনেছিলাম, আমরা তেমন আর কাদের পেতে যাচ্ছি সম্ভাবনাময় কিছু খেলোয়াড়দের নাম, এবং এই ফ্লোটা কেমন পাইপলাইনে ভালো খেলোয়াড় আসার বাংলাদেশে? বর্তমানে আমাদের জাতীয় দলের পাইপলাইনে যেসব খেলোয়াড়রা আছে, যেমন রিকাপ সেক্টরে আছে আব্দুর রহমান, আলিফ, রামকৃষ্ণ, সাগর, রাকিব, মিশাদ, এদের ধারাবাহিকতা প্রায় সেম। সাগরের তো অর্জন অনেক হ্যাঁ, ভালো। সাগর হচ্ছে আমাদের দ্বিতীয়বারের অলিম্পিক কোয়ালিফাইং আর্চার। তো এরা মোটামুটি ভালো লেভেলে আছে, এবং কম্পাউন্ড সেক্টরে আছে আপনার রাকিব, তিতাস, এরা আর কি মোটামুটি পাইপলাইনে আছে যে সামনে দেশকে ভালো রিপ্রেজেন্ট করতে পারবে হোপফুলি। এবং ভালো কিছু করে যখন কেউ এদেশে আসে, ছাদখোলা বাসের প্রচলনও আমরা দেখেছি, যখন আপনারা স্বর্ণ জিতে এলেন আমরা দেখেছি বিমানবন্দরের ছবি। তবে ঠিক এরকম অর্জনের পর প্রত্যাশা কি আর একটু বেশি থাকে, যে আর একটু সম্মান পাওয়া, কিংবা আরেকটু অন্য খেলায়, বড় খেলা, তথাকথিত বড় খেলায় যে ধরনের বরণ করে নেওয়া হয়, এটা কি মন থেকে একটু জি, এক্সপেকটেশন আছে? আমরা তো সবসময় মনে মনে চাই, যখন আমরা অর্জন করার পর আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকে যে সরকার আমাদের হয়তো বা অনেক ভালোভাবে আমাদের সংবর্ধনা দিবে। তো ওই যে যেমন ফুটবলের কথা বললেন আপনি, ফুটবলে যে সাতখোলা বাস আপনার একটা প্রোগ্রাম হয়েছে, আবার ইয়াতে হাতিঝিলে ওইখানে একটা প্রোগ্রাম করছে। তো আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু হয়নি, আমরা জাস্ট এয়ারপোর্টে আসছি, এখানে আমাদের ছোট্ট করে একটা সংবর্ধনা দিচ্ছে, ওই পর্যন্তই ব্যাপারটা হয়ে গেছে আর কি। তো আমাদের যদি এরকম বড় বড় সংবর্ধনা দেওয়া হতো, তাহলে হয়তো আমাদের আর্চারিরও প্রচার হইতো, একেবারে। আমাদেরও মানুষ চিনতো, আর্চারি সম্পর্কে আপনারাও জানতো, স্বপ্ন দেখতেন। হ্যাঁ, আমাদের কাছেও ভালো লাগতো, এবং আমাদের মোটিভেশনটা আরো বেশি। একেবারে আমাদের সময় একেবারে শেষ দিকে, আমরা একটু বন্যার কাছেও যাই। ঠিক এই বিষয়টা নিয়ে কি বলবেন, বা নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি আছেন আমিনুল হক, সব মিলিয়ে ভবিষ্যতের প্রত্যাশা কি থাকবে? তো আমি ওনাকে বলবো যে সব স্পোর্টসকে সমান চোখে দেখার জন্য। উনি কিন্তু দিচ্ছেন ক্রীড়া কার্ড, দিচ্ছে, বা হ্যাঁ। আপনারা সেই উনি- আওতায় পড়েছেন কি? হ্যাঁ, আমি আর হিমু আছি, সাথে বাহ। আরো দুজন প্লেয়ার আছে, আর আর্চারি থেকে আরো হয়তো বা মানে 15 জনের মতো পাবে। তো উনি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আসার পরে। তো এটা আমাদের কখনো কোনো সরকার আর কি করেনি। আমরা কিয়া কার্ড পেয়েছি, একটা মাসিক ভাতা পাবো। তো যেই প্লেয়ারদের মেডেল ছিল তাদের আর কি উনি কিছু টাকাও দিয়েছে। তো আমি আশাবাদী যে এই জিনিসটা চালিয়ে গেলে আর কি বাংলাদেশ স্পোর্টসের জন্য অনেক ভালো কিছু হবে, প্লেয়াররা উৎসাহ পাবে, আর আরো ডেভেলপ হবে সবার। একেবারে আমরা শেষ করব। মিলন ভাই, আপনি শেষ কিছু কথা বলতে চান কিনা? বন্যাই মাত্র যেটা বললো যে আমাদের নতুন ক্রীড়ামন্ত্রী যেই ইয়াটা চালু করেছে, এটা আসলে বিগত অনেক সরকারি আসছে এবং অনেক ক্রীড়ামন্ত্রী দেখেছি, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে খেলোয়াড়দের প্রতি এত আন্তরিক হয়ে একটা বিগ বাজেটের একটা অ্যামাউন্ট ওদেরকে দেওয়ার জন্য সরকার ব্যবস্থা মাসে করেছে। 1 লাখ টাকা, তাই তো? হ্যাঁ, এরকমই। তো এটা আসলে খেলোয়াড়দের জন্য এবং বাংলাদেশের যেই সব
উদীয়মান খেলোয়াড় আছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং তাদের আগ্রহ এবং মনোযোগ আরো বেশি বেশি বাড়বে। একটা মাথায় একটা মানে একটা আছে না যে অত চিন্তা নেই যে আমি এই খেলা দিয়ে কি করতে পারবো, অ্যাটলিস্ট একটা টাকা মাসে আমি একটা অ্যামাউন্ট পাবে, হ্যাঁ। পাচ্ছে, অ্যাটলিস্ট তার পিছনে ফিরে আর তাকাতে হবে না, সে অটোমেটিকলি আরো সামনের দিকে যাবে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। হোপফুলি এরকম ভালো ভালো উদ্যোগ আরও আসবে এবং আপনারাও আরও ভালো ইভেন্টে আরও ভালো করে আরও পয়েন্টস বাড়িয়ে স্বর্ণ নিয়ে ফেরেন, এবং সেদিন অবশ্যই আমরাও চাইবো যে পুরো দেশ আপনাদের জন্য কোনো একদিন সাতখোলা বাস নিয়ে অপেক্ষা করবে, সেই প্রত্যাশায় রাখছি। হিমু, বন্যা, মিলন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আপনাদের সেটআপে আমরাই গর্বিত। হোপফুলি আবারও কথা হবে। দর্শক, এই ছিল আজকের স্যাটারডে স্পোর্টসে। পরবর্তী পর্বে আবারও কথা হবে, সঙ্গে থাকুন যমুনা টেলিভিশন।